গল্পের শুরুতে দেখা যায় কেনার নামের এক মেয়ে পুরনো একটি ভবনের ভেতরে হাঁটছে। কিছুক্ষণ পর সে দেখতে পায় তার সামনে এক মহিলা নাচ করছিল। কেনার তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। এমন সময় তার মুখের চেহারা দেখে আমরা বুঝতে পারি তার সামনে ভয়ানক কিছু একটা জেগে উঠেছে। ভয়ে চমকে উঠে কেনার বুঝতে পারে এটি ছিল এক দুঃস্বপ্ন। কেনার হলো জাকার্তার এক ছাত্রী, যে পড়াশোনার জন্য জাকার্তা এসেছে। একদিন সে নিজের পানির বোতল ভরতে বের হয়। হঠাৎ পেছন থেকে শব্দ পেয়ে ভয় পেয়ে যায়, কিন্তু বুঝতে পারে এটি তার বন্ধু আয়ু, যে তাকে জন্মদিনের চমক দিতে এসেছে। ছুটির সময় আয়ু জিজ্ঞাসা করে কেনার কেন জাকার্তায় ফিরে যাচ্ছে না। কেনার জানায় সে যেতে চায় না, কারণ সেখানে গেলে দেখা হবে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে। আগে কেনার নাচ ভালোবাসত, কিন্তু তার প্রেমিক নিজের নাচের সঙ্গীর সঙ্গেই প্রতারণা করায় কেনার ভীষণ কষ্ট পায় এবং সিদ্ধান্ত নেয় সে আর কখনো নাচবে না। কোশানের অনেক বাসিন্দা, অর্থাৎ সে যেখানে থাকে সেই স্থানের বাসিন্দা ছুটিতে চলে যাওয়ায় পরিবেশ ফাঁকা হয়ে পড়ে। আয়ু পরামর্শ দেয় কেনার যেন তার গ্রাম দেসাকেলোয়াঙ্গিনে ছুটি কাটাতে যায়। নামটি শুনে কেনার কিছুটা পরিচিত মনে হয়। আয়ু জানায় তাদের গ্রাম অনেক বিখ্যাত, কেননা সেখান থেকে অনেক পেশাদার নর্তকী জন্ম নিয়েছে। এরপর রুমে ফিরে কেনার ইন্টারনেটে গ্রামের বিষয়ে খোঁজ নেয়। সে দেখে আসলেই সেই গ্রামটি প্রতিভাবান নৃত্যশিল্পীদের জন্ম দিয়েছে। তবে একটি খবর তার দৃষ্টি আকর্ষণ করে। প্রায় 10 বছর আগে মায়েং নামের এক তরুণী নর্তকী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে এবং এখনও তার খোঁজ মেলেনি। পরদিন সকালে যাত্রার আগে আয়ু তার বাবা মায়ের জন্য কিছু উপহার কেনে। এদিকে কেনার পাশের এক প্রাচীন জিনিসের দোকানে যায়। দোকানে নানান ধরনের পুরনো জিনিসে ভরা ছিল। কেনারের দৃষ্টি আটকে যায় একটি নাচের ওড়নার দিকে। হঠাৎ পেছন থেকে এক বৃদ্ধ এসে বলে এই ওড়না নিজেই তার সঙ্গী বেছে নেয়। যাকে এটি বেছে নেয় সে এর সঙ্গে চিরকাল বাঁধা থাকবে। তারপর বৃদ্ধা কেনারের চুলে একটি কোদেক পরিয়ে দেয়। দোকান থেকে বের হয়ে কেনার আয়ুকে জানায় বৃদ্ধা বিনামূল্যে তাকে এই ওড়নাটি দিয়েছে। কিন্তু কেনার জানতো না যে দোকানটি থেকে সে জিনিসপত্র পেয়েছে সেটি আসলে বহুদিন ধরে বন্ধ ও খালি পড়ে আছে। বিষয়টা খুব অদ্ভুত। যাত্রার আগে কেনার সেই ওড়না ও কোদেক আলমারিতে রেখে দেয় এবং কেবল প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নেয়। কিছু সময় পর তারা দুজনে মিলে দেসাকেলোয়াঙ্গিন গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। টার্মিনালে পৌঁছে তারা দেখে গ্রাম পর্যন্ত রাস্তা সরু ও দুর্গম, তাই বাকিটা পথ স্থানীয় যানবাহনে যেতে হবে। শেষমেশ যখন তারা গ্রামের গেটের কাছে পৌঁছায় তখন হঠাৎ প্রবল বৃষ্টি নেমে আসে। কেনার প্রস্তাব দেয় পাশের ছোট এক পোস্টে কিছুক্ষণ আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু আয়ু বলে চলো, আমাদের বাড়ি একদম কাছেই। কিছু মিনিট পরেই তারা বাড়িতে পৌঁছে যায়। আয়ুর মা আনন্দের সঙ্গে মেয়েকে স্বাগত জানান এবং কেনারকে নিজের মেয়ের মতো করে অভ্যর্থনা করেন। এরপর আয়ুর বাবা প্রাসমনও ঘরে আসেন। তিনি একদম ঠান্ডা, নীরব ও গম্ভীর প্রকৃতির মানুষ। কেনার মিষ্টি হেসে অভিবাদন জানালেও প্রাসমনের মুখে সামান্য হাসিও দেখা যায় না। আয়ুর মা দ্রুত দুজনকে বলে তোমরা আগে ফ্রেশ হয়ে এসো, তারপর খেয়ে বিশ্রাম নাও। রুমে এসে আয়ু দুঃখ প্রকাশ করে কেনারের কাছে, বাবা এমনই, খুবই চুপচাপ মানুষ। আসলে আমি আগে কখনো বন্ধুকে বাড়ি নিয়ে আসিনি, তাই হয়তো উনি এমন আচরণ করছেন। এদিকে বাইরে প্রাসমনও জানালার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছেন। আয়ুমা প্রশ্ন করেন কি হলো, কিন্তু তিনি চুপ থাকেন। মুখে কোনো কথা না থাকলেও চোখে স্পষ্ট উদ্বেগের ছাপ। এরপরে কেনার গোসল সেরে বের হয়। তখন সে শোনে এক ঘরের ভেতর থেকে কারো উপস্থিতির শব্দ আসছে। কৌতূহলবশত দরজা খুলতে গেলে হঠাৎ প্রাসমন এসে বাধা দিয়ে বলে ওই দরজাটা খুলো না। কেনার তখনই ক্ষমা চেয়ে ফিরে আসে। রুমে এসে আয়ুকে সব বলে। আয়ু জানায় তার বাবাও সবসময় তার সাথে এমনই আচরণ করেন। স্কুলে থাকাকালীন সময়ে তিনি আয়ুকে প্রেম করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন। কেনার বলে হয়তো তিনি তোমাকে কষ্ট পেতে দিতে চান না, যেমন আমি এখন পাচ্ছি। এই সময় কেনার তার নিজের ভাঙা সম্পর্কের কষ্টের গল্প বলতে থাকে, কিন্তু আয়ু ততক্ষণে ঘুমিয়ে পড়ে, কেননা এমন কষ্টের গল্প কারোরই ভালো লাগে না। এই সময় কেনার বুঝতে পারে তার ফোন বন্ধ হয়ে গেছে। চার্জার নিতে ব্যাগ খুলতেই সে হতভম্ব হয়ে যায়। ব্যাগের ভেতরে ওই ওড়না আর কোদেক পড়ে আছে, অথচ শীতে এগুলো আলমারিতে রেখে এসেছিল। মনে পড়ে যায় সেই বৃদ্ধার কথা, যাকেই ওড়না বেছে নেবে সে এর সঙ্গে চিরতরে বাঁধা থাকবে।
এমন সময় কেনার লক্ষ্য করে ঘরের ছাদ থেকে পানি পড়ছে। সে রান্নাঘরে গিয়ে একটি বালতি নিয়ে আসে, কিন্তু ফিরে এসে হতভম্ব হয়ে যায়। ডাইনিং টেবিলে আয়ুর বাবা প্রাসমনও চুপচাপ বসে আছে, যেন তার জন্যই অপেক্ষা করছিল। ভয়ে কাঁপতে কাঁপতে কেনার বলে, আমি শুধু রান্নাঘরে গিয়েছিলাম ছাদের পানি আটকানোর জন্য বালতি আনতে। অদ্ভুত ব্যাপার হলো প্রাসমনও কোনো কথা বলে না, মুখে কোনো শব্দ নেই, শুধু নীরব দৃষ্টি। ওদিকে প্রাসমনও ও তার স্ত্রী নিজেদের ঘরে ঘুমোচ্ছিলেন। তাহলে ড্রয়িং রুমে কে বসেছিল? তারা তো এখানে গভীর ঘুমে মগ্ন। এমন সময় পেছন থেকে অদ্ভুত কিছু একটা এসে প্রাসমনকে জড়িয়ে ধরে। তিনি ভয়ে জেগে ওঠেন। বিছানা থেকে উঠে তাকান তার ছোট ভাই বানুয়ের ছবির দিকে, মুখে এক গম্ভীর উদ্বেগের ছাপ। পরদিন সকালে আয়ু মায়ের কাছে অনুমতি চায় কেনারকে নিয়ে গ্রামটা ঘুরে দেখানোর জন্য। আসলে সে চায় কেনারকে তাদের গ্রামের নাচের আসরে নিয়ে যেতে। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছায়। সেখানে উপস্থিত বাচ্চারা আনন্দে আয়ুকে স্বাগত জানায়। আয়ু কেনারকে পরিচয় করিয়ে দেয় বুসার্তের সঙ্গে, যিনি নাচ শেখান। আরেকজন ছিলেন দিরজা, যিনি বাদ্যযন্ত্র বাজান। দিরজা কেনারের প্রতি যেন প্রথম দেখাতেই আকৃষ্ট হয়। এই জন্য বাদ্য বাজাতে গিয়ে বারবার তাল হারিয়ে ফেলে, কারণ তার চোখ বরাবর কেনারের দিকে চলে গেছে। আয়ু হেসে বুসার্তেকে বলে, কেনারও আগে একজন নৃত্যশিল্পী ছিল। বুসার্তে বলেন, তাহলে একটু দেখাও না তোমার নাচ। কেনার হালকা হাসিতে উত্তর দেয়, আমি অনেকদিন নাচিনি। এ সময় কেনার দূরে এক মহিলার ছায়া দেখে, কিন্তু পলক ফেরাতেই ছায়াটা হাওয়ায় মিলিয়ে যায়। এদিকে প্রাসমনও তার স্ত্রীকে বলে, আমার মনে হচ্ছে বানুর আত্মা ফিরে এসেছে। স্ত্রী ভয়ে জিজ্ঞাসা করে, এবার কার পালা? কারো ক্ষতি হবে নাকি? প্রাসমনও বলে, আমি এখনো নিশ্চিত নই। বানুর সাথে 10 বছর আগে মায়াংয়ের নিখোঁজ হওয়ার সম্পর্ক আছে। ওর সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা ছিল না। এদিকে আয়ু কেনারকে জানায় দিরজার এক চাচা আছে, নাম আদি, যিনি গ্রামের খুব সম্মানিত ব্যক্তি। গ্রামের উন্নতির পেছনে তিনিই বড় ভূমিকা রেখেছেন। সেই রাতে কেনার আরও একটি দুঃস্বপ্ন দেখে। এইবার স্বপ্নটা আগের চেয়ে অনেক বেশি বাস্তব মনে হয়। এক কালো ছায়া তাকে তাড়া করে। চিৎকার করতে করতে তার ঘুম ভেঙে যায়। হঠাৎ দরজাটা নিজে থেকে খুলে যায়। কৌতূহল সামলাতে না পেরে কেনার বেরিয়ে আসে এবং দেখে এক নৃত্যশিল্পী গান করছে। শব্দটি আসছে সেই ঘর থেকে যেটাতে প্রাসমনও তাকে ঢুকতে নিষেধ করেছিল। কেনার দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু সেটি বন্ধ। আর তাই সে ফিরে আসছিল। তখনই দরজাটা একাই খুলে যায়। ভেতরে ঢুকে কেনার হতবাক। সে দেখে নাচের ঘরে দেখা সেই নর্তকী দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে, যেন তার জন্যই অপেক্ষা করছিল। পরদিন সকালে কেনার তার এই ভয়ানক স্বপ্নের কথা আয়ুকে জানায়। সে বলে, আমি এক নৃত্যশিল্পীকে দেখেছি, আর এক ভয়ঙ্কর কালো ছায়া আমাকে তাড়া করছিল। আয়ু চুপ করে থাকে, তারপর গম্ভীরভাবে বলে, তুমি যা দেখেছ সেটা শুধু স্বপ্ন নয়, আসলে তাদের এই গ্রামে একটা ভয়াবহ অতীত লুকিয়ে আছে। আয়ুর বাড়ির সেই বন্ধ ঘরটি ছিল বানুর ঘর। প্রাসমনও কাউকে কখনো ওই ঘরে ঢুকতে দিত না, এমনকি নিজের স্ত্রীকেও না। অনেক বছর আগে বানুর এক প্রেমিকা ছিল, নাম রাতি মাহিউ। কিন্তু একদিন ভয়ঙ্কর ঘটনা ঘটে। গ্রামবাসীরা সন্দেহ করে বানু কোনো অপবিত্র কাজ করেছে, তাই তাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। সেই ঘটনার পর থেকেই প্রাসমনও আয়ুকে গ্রামের লোকদের থেকে দূরে রাখে। এজন্য আয়ু স্কুল জীবন থেকেই গ্রাম ছেড়ে শহরে পড়তে গিয়েছিল। কিন্তু গ্রামের মানুষদের বিশ্বাস, প্রতি 10 বছর পর পর বায়ুর আত্মা একজন নৃত্যশিল্পীর আত্মা দাবি করে, এক ধরনের উৎসর্গ বা প্রতিশোধ হিসেবে। যখন আয়ু ছোট ছিল তখনই প্রথম একজন শিকার হয়েছিল, যে ছিল মায়াং, দিরজার ছোট বোন, যে 10 বছর আগে হারিয়ে যায়। এই ঘটনা জানার পর কেনার ও আয়ু সিদ্ধান্ত নেয় দিরজার সঙ্গে দেখা করে সত্যটা জানবে। দিরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে দিরজা বলে, মায়াং বলেছিল সে বারবার এক মেয়ের আত্মাকে দেখত, নাম রাতি। সে প্রতিশোধ নিতে চায় তার প্রেমিক বানুর মৃত্যুর জন্য। তাই প্রতি 10 বছর পর পর আমার চাচা আদি এক গোপন রিচুয়াল করেন, যাতে রাতি আর বানুর আত্মা শান্ত হয়। দিরজা আরও বলে, যদি রাতি তোমাকে কখনো নাচতে বলে তার কথা শোনো না, প্রতিরোধ করো। এরপরে রাত হয়। এ সময় প্রাসমনও বসেছিল বসার ঘরে। তার স্ত্রী গরম কফি এনে দেয়।
কিন্তু কফির কাপ ঠোঁটে নিতেই সে হঠাৎ বানুর ছায়া দেখে চমকে ওঠে, কাপ হাত থেকে পড়ে যায়। এদিকে কেনার ঘরে একা, সে ঘুমাতে ভয় পাচ্ছে, কারণ আবার যদি সেই দুঃস্বপ্ন দেখে। কিন্তু শুতে না শুতেই হঠাৎ বুঝতে পারে সে এখন আছে বানুর ঘরে। দরজাটা বন্ধ, বাইরে যাওয়া যাচ্ছে না। সে চারপাশে তাকিয়ে দেখে ঘরের ভেতরে পুরনো বইপত্র, কাঠের মূর্তি আর একটা পুরনো নোট বই। বই খুলে সে দেখতে পায় একটি কাগজের টুকরো, তাতে লেখা আত্মার মিলন, যেখানে ভালোবাসা আর ঘৃণা একসাথে বাঁধা পড়ে। হঠাৎ ঘরের ভেতরে রাতি বলতে থাকে, নাচো। তারপর কেনারের শরীর নিজের অজান্তেই নড়তে শুরু করে। তার হাত পা এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে যায়। ভয়ে সে কান্নায় ভেঙে পড়ে, থামো, আমি আর পারছি না। কেনারের চিৎকারে আয়ুর ঘুম ভেঙে যায়। পাসমনো ও তার স্ত্রীও দৌড়ে আসে। তারা দরজা খুলতে চায়, কিন্তু দরজাটা আটকে যায়। ভেতর থেকে আলো ঝলমল করে ওঠে এবং অবশেষে দরজা খুলে যায়। তারা দেখে কেনার বাতাসে ভাসছে, চোখ দুটো রক্তাক্ত এবং তার শরীর পুরোপুরি রাতের আত্মার দখলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আয়ু সিদ্ধান্ত নেয় সে এখনই দির্জার কাছে যাবে। কিছু না কিছু উপায় বের করতেই হবে। পাসমনো তাকে বাধা দেয়, এখন রাত অনেক, বাইরে যেও না। কিন্তু আয়ু জবাব দেয়, আমার বান্ধবী কষ্ট পাচ্ছে, আর আপনি কিছুই বলছেন না। আমি চুপ থাকতে পারবো না। অন্ধকার রাতে আয়ু দৌড়ে যায় দির্জার বাড়িতে। সে বলে, দির্জা, বানু আর রাতি গ্রামবাসীর ওপর প্রতিশোধ নিতে ফিরেছে। কিন্তু কেন কেনার? সে তো এই গ্রামেরই নয়। আয়ু ঠিক করলো সে কেনারকে নিয়ে আবার জাকার্তায় ফিরবে। দেরি হলে তার পরিণতিও মায়াঙ্গের মতো হতে পারে। সেই রাতে আয়ু আর কেনার জাকার্তায় যাওয়ার জন্য রওনা দিল। কিন্তু মাঝপথে হঠাৎ একদল যুবক তাদের দুজনকে অপহরণ করে। বেশ কিছুক্ষণ পর যখন তাদের জ্ঞান ফেরে, তখন কেনার নিজেকে দির্জার বাড়িতে দেখতে পায়। সে খুব উত্তেজিত হয়ে ওঠে, কারণ সে ভেবেছিল দির্জাই সেই যুবকদের একজন যারা গতরাতে তাদের অপহরণ করেছিল। কিন্তু দির্জা তাকে শান্ত করে বলে, তোমাকে ফেলে দিয়েছিল পাসমনোর লোকেরা, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আর এতক্ষণে হয়তো আয়ুকে নিশ্চয়ই তার বাবার লোকেরা বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে। কেনার প্রথমে বিশ্বাস করতে পারল না, আর তাই প্রশ্ন করল, আপনি কিভাবে নিশ্চিত যে পাসমনো এটা করেছে? দির্জা উত্তর দেয়, আমি এখানকার মানুষ, এই গ্রামের সব খবর আমি জানি। সে জানালো, এই গ্রাম আসলে দুটি দলে ভাগ, একদল পাসমনোর অনুসারী, আরেক দল আদির। এই কথা শুনে কেনার কিছুটা আশ্বস্ত হলো এবং দির্জার কথায় বিশ্বাস করল। দির্জা প্রতিশ্রুতি দিল যে রাতে সে কেনারকে টার্মিনালে পৌঁছে দেবে, যাতে সে জাকার্তায় ফিরতে পারে। এর আগে আদি গোপনে দির্জাকে অনুরোধ করেছিল যেন কেনারকে বোঝায় এবং পালাতে না দেয়, কারণ সে রাতে আবার এক গোপন রিচুয়াল করবে। এদিকে আয়ু খুব চিন্তা করছিল, কেননা কেনার এখনও নিখোঁজ। পাসমনো নিজেও খোঁজ করছে, কিন্তু মেয়েটিকে পাওয়া যায়নি। একসময় আয়ু বাবার বুকে আশ্রয় নিতে যায়, কিন্তু সে ভয় পায়, কারণ সে মুহূর্তের জন্য অদ্ভুত কিছু একটা দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সে বাবার বুকে কাঁদতে থাকে। এরপর পাসমনো বানুর কবরের সামনে এসে প্রশ্ন করে, তুমি আসলে কি চাও বানু? এটা কি এখনো 20 বছর আগের প্রতিশোধের ব্যাপার? আমাকে বলো, আমি প্রতিশোধ নেব, কিন্তু দয়া করে আয়ুকে আঘাত করো না। ওদিকে আদি তার অনুসারীদের আবার একত্র করল। সেই রাতে তারা আরেকবার রিচুয়াল সম্পন্ন করবে। এদিকে কেনারকে আবার রাতের আত্মা ফিসফিস করে নাচতে বলছে। একটি শাড়ির আঁচল হঠাৎ এসে তার পায়ে জড়িয়ে পড়ল। রাতে তার আসল রূপে প্রকাশ পায় এবং তার ক্ষমতা দিয়ে কেনারকে জোর করে নাচাতে থাকে। সৌভাগ্যক্রমে দির্জা ঠিক সময়ে এসে তাকে বাঁচায়। দির্জা কেনারকে বলে, আগে গ্রামটা খুব সমৃদ্ধ ছিল, যতদিন না পাসমনো আর বানুর পরিবার এখানে আসে। তারা গ্রামের লোকদের ফসল ভাগ করে দিত, কিন্তু একদিন হঠাৎ গ্রামের মানুষ অসুস্থ হতে শুরু করে, অনেকেই মারা যায়। পরে জানা যায় পাসমনো আর বানু যে ফসল দিয়েছিল সেই ফসলই আসলে বিষাক্ত ছিল। রাগে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী বানুকে ধরে মাঠে টেনে নিয়ে যায়। আদি মাঝখানে বাধা দিতে চাইলেও কেউ তার কথা শোনেনি। বানুকে তখন একটি খুঁটির সাথে বেঁধে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হয়। সেই ঘটনার পর থেকেই পাসমনোর পরিবার পুরোপুরি গ্রামবাসীদের থেকে নিজেকে গুটিয়ে নেয়। তারপর থেকেই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। মানুষ বলে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটা নাকি বানুর অশান্ত আত্মা।
যে ঘুরে বেড়ায় প্রতিশোধের আগুনে। রাতি তার প্রিয় মানুষটিকে হারিয়ে শোকে শেষ পর্যন্ত আত্মহত্যা করে। আদি ভীষণ মর্মাহত হয়, কারণ সেও আসলে রাতিকে ভালোবাসত। ওদিকে আয়ুকে হঠাৎ করে আত্মা ভর করে। সে বিছানায় তীব্রভাবে ছটফট করতে থাকে। সৌভাগ্যক্রমে প্রাসমনো আগে 2 বছর তন্ত্রবিদ্যা শিখেছিল, তাই সে মন্ত্রপাঠ করে মেয়েকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়। এরপর প্রাসমনো আবার বানুর ঘরে যায়। সে এখনো বুঝতে পারছে না বানু আসলে তার কাছে কি চায়। সে হতাশ হয়ে বলে, 20 বছর ধরে আমি চুপ ছিলাম, আমরা দুজনই জানি এর জন্য কে দায়ী। রাতে আমাকে বলেছিল চুপ থাকতে, প্রতিশোধ না নিতে। আমি কথা রেখেছি, তবু কেন তুমি আমার একমাত্র মেয়েকে কষ্ট দিচ্ছ? এই সময়ে হঠাৎ ঘরের টেবিলের ওপরের বইটি পড়ে যায়। প্রাসমনো বইটি তুলতেই দেখে ভেতরে একটি কাগজ, যেটি আগে কেনারও পড়েছিল। ওদিকে আদের লোকেরা কেনারকে নিতে আসে দির্জার বাড়িতে। সে বলে, আজ রাতে আমরা বানু আর রাতের আত্মাকে শান্ত করার রিচুয়াল করব। কেনার বিভ্রান্ত হয়ে যায়। সে বুঝতে পারে না তাকে কেন সেখানে যেতে হবে। দির্জা মিথ্যা বলে, আয়ু তো ইতিমধ্যেই সেখানে আছে, তোমার অপেক্ষায়। এদিকে প্রাসমনো দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ে। তার স্ত্রী জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? প্রাসমনো উত্তর দেয়, আমি জানি কেনার কোথায় আছে। এই ঘটনার পেছনে বানু বা রাতি নয়, বরং তারা চায় মেয়েটিকে ব্যবহার করে তাদের প্রতিশোধ সম্পূর্ণ করতে। সে বলে, যদি আমার কিছু হয় আয়ুর যত্ন নিও। ওদিকে দির্জা ও কেনার যখন নাচের ঘরে পৌঁছায়, অদ্ভুতভাবে পুরো পরিবেশ বদলে যায়। হঠাৎ কেনার নিজেকে একা দেখতে পায়। সে বুঝতে পারে যা দেখছে তা আসলে অতীতের দৃশ্য। সে দেখে বানু ও রাতি একসঙ্গে নাচের মঞ্চের ওপর। এরপর সে সেই ভয়াবহ দৃশ্য দেখে যখন বানুকে গ্রামবাসী ধরে নিয়ে গিয়ে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে দেয়। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এই ঘটনার আসল ষড়যন্ত্রকারী আর কেউ নয়, সে ছিল আদি। সে রাতিকে ভালোবাসত, কিন্তু যেহেতু রাতি বানুকে ভালোবাসত, তাই আদি তাদেরকে সহ্য করতে পারে না। রাগে উন্মাদ হয়ে আদি রাতিকে মারধর করে, আর তার অনুসারীরা বানুকে নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্য দেখে কেনার চমকে ওঠে। তখন দির্জা তাকে বাস্তবে ফিরিয়ে আনে। সে বলে, এটা শুধু অতীতের স্মৃতি। দির্জা এরপর কেনারকে মঞ্চের মাঝখানে নিয়ে যায় এবং নিজে বাদ্যযন্ত্র বাজানোর প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক রিচুয়াল শুরু হওয়ার আগেই প্রাসমনো সেখানে এসে চিৎকার করে বলে, কেনার পালাও এখান থেকে। কেনার সাথে সাথে দৌড়ে পালিয়ে যায়, আর আদির লোকেরা তার পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে কেনার এক বিশাল গাছের নিচে লুকিয়ে পড়ে। দির্জা তাকে দেখে ফেলে, কিন্তু তার মনে এখনো কিছু মানবতা বাকি ছিল। অবশেষে দির্জা কাউকে কিছু জানালো না, বরং সে মিথ্যে বলল কেনার বোধহয় অন্যদিকে পালিয়ে গেছে। ঠিক তখনই কেনারের পেছনে এক ভয়ঙ্কর আত্মা দেখা যায়, যার ভয়ে সে চিৎকার করে ওঠে। এরপরে কেনার যখন চোখ খোলে, সে দেখে তার 2 হাত বাঁধা, আর সে শুয়ে আছে মঞ্চের মাঝখানে। প্রাসমনোকেও এক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। প্রাসমনো রেগে বলে উঠল, আমি অনেক আগে জানতাম আমার আর বানুর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিলি তুই আদি। আর দির্জা, তুই তো দেখেও কিছু বলিসনি, নিজের বোনকেও ওই অভিশপ্ত রিচুয়ালের জন্য মরতে দিলি। এই কথা শুনে আদি রেগে যায়। রাগে অন্ধ হয়ে সে প্রাসমনোকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর যখন কেনারের পালা আসে, হঠাৎ সে রাতের কণ্ঠ শুনতে পায়। একটা ফিসফিস কণ্ঠ বলছিল, নাচো, এখনই নাচো। অবাক করার মতো ঘটনা ঘটে। কেনারের হাতের বাধা নিজে থেকেই খুলে যায়। সে নাচতে শুরু করে নারিক সুকমো, অর্থাৎ আত্মার আহ্বানের সেই পবিত্র কিন্তু ভয়ঙ্কর নৃত্য। আদি এগিয়ে এসে কেনারকে খুন করতে চায়, কিন্তু দির্জা হঠাৎ তাকে থামিয়ে দেয়। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এই সুযোগে দির্জা এক বোতল কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এর ফলে আদি জীবন্ত পড়ে যায়, ঠিক যেমন একসময় বানুকে পোড়ানো হয়েছিল। এরপর দৃশ্য পাল্টে যায়। এক স্বপ্নময় জগতে রাতি আর বানু উপস্থিত হয় কেনারের সামনে। তারা কৃতজ্ঞতায় বলে, ধন্যবাদ কেনার, তুমি আমাদের প্রতিশোধ সম্পূর্ণ করেছ। পরদিন সকালে প্রাসমনোর দেহ কবর দেয়া হয়। সবাই শোকে ডুবে যায়। এরপরে কেনার রাতের সেই জাদুকরী ও অভিশপ্ত ওড়নাটি নদীতে ফেলে দেয়, যেন আত্মাগুলো অবশেষে শান্তি পায়। যখন কেনার ও আয়ু গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, দির্জা এসে বলে, আমি তোমাদের সঙ্গে জাকার্তায় যাব। এখানে আর আমার কেউ নেই, কিন্তু জাকার্তায় আমার ভবিষ্যৎ আছে, যেটা আমাকে নিজের হাতে গড়তে হবে।
এই সময় কেনারের চোখ দেখেই বোঝা যাচ্ছিল দীর্জার সাথে তার কিছু একটা ঘটতে চলেছে। এগুলো ভেবেই তারা গাড়ি করে যাচ্ছিল। তখন কেনার ব্যাগ খুলে তার ফোনটা বের করার জন্য, কিন্তু সেখানে ছিল সেই ওড়নাটি। এখানে এলো কিভাবে? সে তো এটা নদীতে ফেলে দিয়েছিল। ওড়নাটি দেখেই কেনারের চোখ কপালে উঠে যায়।